এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা করে তো চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবেন শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো যাতে চীনকে দূরে রাখা যায়। বাংলাদেশে তো একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এবার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার পরিস্থিতিটা আপনাদের জানাবো। প্রথমে ভারতের পরিস্থিতিটা একটু জানাই। সার্জিও গোর, তার সঙ্গে মিটিং হওয়ার পর দীনেশ ত্রিবেদী একদম ফিরে তিনি সামান্য খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গতকাল রাতে আমাদের এখানে একটা কিচেন ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল আর আমাদের দীনেশ ত্রিবেদী, প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর নির্মলা সীতারামন, তিনিও ফিনান্স মিনিস্টার, তিনিও আছেন এর মধ্যে। তো সেখানে দীনেশ ত্রিবেদী পুরো বাংলাদেশে মানে এর বৈঠকটা, সার্জিও গোরের সঙ্গে বৈঠকটা মর্মার্থ পুরোটা তুলে ধরেন। এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, তাতে যে আমরা যে চিঠিটা পাঠিয়েছি সেখানে নাকি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করিনি বলে ওরা একটা খুঁত ধরে বসে আছে। তখন অমিত শাহ বলেন যে ভারতের থেকে, ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে শুভেচ্ছা পত্রটি পাঠিয়েছিলেন এবং শোকবার্তা পাঠিয়েছিলেন, তার কি ধন্যবাদ সূচক একটা পত্র বাংলাদেশ থেকে এসছে? এই সৌজন্যতা বোধ না বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, না বাংলাদেশের যারা নেতা আছে এখন ক্ষমতায় তাদের আছে। এখন ভারতকে যদি কেউ দুর্বল মনে করে তাহলে ভুল করবে। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। आप जो दिखाएगा मैं उसको उन्हीं के भाषा में जवाब दूंगा, মানে যে যেরকম দেখাবে আমি সেই ভাষাতেই জবাব দেব। তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উল্লেখ করেননি। কারণ তুমি তো আমাকে সৌজন্য দেখাওনি, আমি কেন বারবার সৌজন্য দেখাতে যাব? এরপরের ব্রেকিং নিউজটা হলো, এরপরে যা কথাবার্তা হয়েছে আমি সব জানতে পারিনি। এরপরে যে ব্রেকিং নিউজটা হলো, আজকে সকালবেলা দীনেশ ত্রিবেদী
সোজা চলে যান শেখ হাসিনার কাছে। মোদিজি মানে নির্দেশেই গিয়ে সেখানে তিনি পুরো অবস্থাটার ব্যাখ্যা করেন এবং 40 মিনিট ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুঁটিনাটি প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনা জেনেছেন কারা কারা বৈঠকে এসেছিল, বৈঠকটা বাতিল হলো কেন, মানে এই এটা মানে আপনার নৈশভোজ বাতিল হলো কেন, তারেক রহমানের সরকারের এখন কি অবস্থা, তারা কোনো বিবৃতি দিচ্ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন করেছেন। মিটিংটা চললে 40 মিনিট, অর্থাৎ যে ঘটনাবলী বাংলাদেশে ঘটে গেল সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু চলে গেছে শেখ হাসিনার কাছে। উল্টো দিকে সার্জিও গোর তিনি দিল্লি ফিরে এসছেন। এখন দিল্লি ফিরে আসার পর যিনি কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ফোন করেন, এত বড় একটা ঘটনা হওয়ার পর তিনি কি প্রেসিডেন্টকে জানাননি? নিশ্চয়ই জানিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি তার হিসেবে চলছেন যে চীনকে দূরে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তেই হবে, না হলে পরে আমাদের পরে মুশকিল আছে। ভারত যদি চীনের দিকে ঘেঁষে যায় তাহলে ইন্দো প্যাসিফিকে আমরা ঝামেলায় পড়ে যাব এবং এই ব্রিক্স গঠনের যে প্রচেষ্টা, ডি-ডলারাইজেশন, সেটাতে আরো এক ধাপ ওরা এগিয়ে যাবে। ফলে চীনের থেকে ভারতকে আলাদা করতে গেলে ভারতের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবার সময় এসে গেছে আমাদের গুটিয়ে নেওয়ার পালা, বাংলাদেশ থেকে ব্যাগপত্তর গুটিয়ে নেওয়ার পালা। শেখ হাসিনাকে আমরা ঢুকিয়ে দেব, তারপর শেখ হাসিনা ওখানে বুঝে নেবেন কি করবেন না করবেন, আমরা তীক্ষ্ণ নজরটা রাখবো, এইটুকু আমাদের কর্তব্য। অর্থাৎ শেখ হাসিনার ফেরাটা এবার নিশ্চিত হয়ে গেল, অন্তত ট্রাম্পের কথাতে। এখন এই কথাটা আমরা জানলাম কি করে? এই কথাটা স্বয়ং সার্জিও গোর তিনি জানিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। ডক্টর জয়শঙ্কর মারফত এই খবরটাই ছড়িয়ে গেছে। তিনি কোনো প্রেস কনফারেন্স করেননি, বলে না খবর ছড়িয়ে যায়, খবর থাকে না, চাপা থাকে না। এবার আসি উল্টো দিকে বাংলাদেশের কথা। সার্জিও গোর ফিরে যাওয়ার পর এখন থরহরি কম্প লেগে গেছে, মানে কে কোথায় কি বলবে না বলবে ঠিক করতে পারছে না। জামাত এবং এনসিপি তারা বিএনপিকে দোষারোপ করছে, যেটা এটা চক্রান্ত। যদি আমাদের এভাবে অপমান করা হতো তাহলে পরে আমাদের আগেই বলে দিত, আমরা যেতাম না নৈশভোজে। খলিলুর রহমান আমাদের সঙ্গে চক্রান্ত করেছে ভারতের নির্দেশে, সবকিছু ভারতের নির্দেশে হচ্ছে আর কি। কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে যিনি সব ব্যাপারে পটার পটার করেন, এই সালাউদ্দিন সাহেব, তিনি অন্তত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এখন আপনাদের আমি দুটো ছবি দেখাবো। দুটো ছবি, বলে না ছবি অনেক কথা বলে দেয়। দুটো ছবি, প্রথমটা দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক শেষে যে মিটিংটা হয় বা বৈঠকের আগে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনার চেহারা দেখুন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সার্জিও গোর রিল্যাক্সড এবং অত্যন্ত মানে বন্ধুত্ব সুলভ একটা হাসি আসছেন, দীনেশ ত্রিবেদীও তাই। এই ছবিটা বলে দিচ্ছে যে এনাদের মধ্যে
কতটা মানে সুন্দর আলাপ হয়েছে। আমার মনে হয় ছবিটা বৈঠকের পরেই তোলা। উল্টো দিকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর সার্জিও গোরের সঙ্গে তোলা ছবিটা। ছবিটায় আপনি দেখুন সার্জিও গোরের মুখটা এবং তারেক রহমানের মুখটা। তারেক রহমানের দেতো হাসি হাসছেন বটে, কিন্তু সার্জিও গোরের মুখটা থমথমে। অর্থাৎ তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, এই ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। ছবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এদিকে আমাদের রণদীপ জয়সওয়াল, তার একটা ফটো কার্ড আমি জুড়ে দিচ্ছি, সেখানে দেখুন তিনি কি বলছেন। আবার আমাদের যিনি অজিত দোভাল আছেন এনএসএ, অজিত দোভাল কিন্তু আবার এটা কথা বলেছেন। আমি সেটারও ফটো কার্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম আপোষ ভারত করবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। সরকার যে ভয়ে কাঁপছে তার একটা ছোট ভিডিও আমি কর্নারে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেতরে ভয় কতটা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে এই ভয়টা কতটা ঢুকেছে। ভিডিওটা দেখুন, আমি চুপ করে পাশে বসে থাকবো। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারের কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হবো না, আপনারাও শেষ হবেন। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছে কে কি আমরা করতেছি। আমি খুব ভদ্রোচিত ভাষায় বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম। এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা করে তো চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে, সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবেন শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো, যাতে চীনকে দূরে রাখা যায়। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাবটা আপনারা দেবেন। এই যে 12-13 সেপ্টেম্বর যেটা নিয়ে এত ধুয়ো তুলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে জানানো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, উনি না এসে দেখান। তারেক রহমান ভারতবর্ষে 12-13 সেপ্টেম্বর
ব্রিক্সের যে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড না করে দেখান। এটা আমারও চ্যালেঞ্জ রইল। যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আরো ভালো। কোনোটাতেই ভারতবর্ষের কোনো অসুবিধে নেই। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলবে এবং ভারতবর্ষ সহনশীল বলে আপনারা যাচ্ছে তাই বলে যাবেন, সহ্যের একটা সীমা আছে। সেই সীমা আপনারা অতিক্রম করে গেছেন। এইবার বলে না ঝি মেরে বউকে শেখানো, এটাই হবে। বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ ছাতু হয়ে যাবে। বাংলাদেশকে আক্রমণ করে লাভ নেই, কারণ আবার ঘুরতে হবে ভারতকেই। কেউ টাকা দেবে না। ভারত এই মুহূর্তে চাইছে না। আর ভারতের ভেতরে এখন ইন্টারনাল এত সমস্যা রয়েছে, ওই ঝামেলা ভারত এখন জড়াবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো। তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন। এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন। আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে। জয় হলো মোদি কূটনীতির। আওয়ামী লীগের রাজনীতি ফেরা সময়ের ব্যাপার মাত্র। প্রসঙ্গটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত আছে, ভারত জড়িত আছে, এবং আমি সার্জিও গোরের সফর নিয়ে গতকালকে কথা বলেছি। খুব বেশি কথা বলিনি, একটি মাত্র কন্টেন্টে কথা বলেছি। এই মুহূর্তেও সার্জিও গোর নিয়ে আলাপ অনেক হয়েছে, মানুষ করছে, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ ফেরা নিয়ে সার্জিও গোর প্রসঙ্গ যতটুকু আসবা ঠিক ততটুকুই আমার এই মুহূর্তের আলাপে আসবে। দর্শক, একটি জিনিস খেয়াল করুন যে দৃশ্যপট কি খুব দ্রুত বদলে যাচ্ছে। ঢাকার ক্ষমতার মসনদে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু পর্দার আড়ালে রাজনৈতিক সমীকরণের ঘুঁটি চালছে কারা? এবং একই সাথে দিল্লিতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের সাম্প্রতিক ঢাকা সফর কি কোনো সাধারণ কূটনৈতিক সফর ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ভূ রাজনৈতিক বার্তা? তবে কি শেখ হাসিনার ঘোষিত ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে নিজের প্রথম সফরে রহস্যময় দৈত্য সেরে গেলেন সার্জিও গোর? পর্দার ভেতরের সেই চাঞ্চল্যকর তথ্য ও এর সুদূর প্রসারী হিসেব নিকেশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথাগুলো একটু গোড়া থেকেই বলা যাক। 3 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সফরে আসা বিদেশি প্রতিনিধিরা কেবল শাসক দল কিংবা সংসদে বসা বিরোধী দলের সাথেই বৈঠক করে থাকেন, কিন্তু সার্জিও গোর হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। শাসক দলের সাথে বৈঠক নেই, জামাত এনসিপির সাথে বৈঠক নেই। খুব মজার বিষয়, শাসক দল বলতে বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতির মাঠের বাইরে ঠেলে দেওয়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ বৈঠকে বসেছিলেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন পক্ষ এই আলোচনার কর্মসূচির কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানোর কোনো প্রয়োজনই বোধ করেনি। সফরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মাত্র 20 মিনিটের একান্ত বৈঠক সারেন ট্রাম্পের দূত। এরপর পূর্ব নির্ধারিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোপুরি এড়িয়ে তিনি দ্রুত বেরিয়ে যান, আর যার কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা মিলছিল না। রহস্যটি উন্মোচিত হয় এর খানিক পরেই। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরই ঢাকার একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে গভীর আলোচনায় বসেন গোর। সূত্রের খবর অনুযায়ী সেখানে আওয়ামী লীগ নেতৃত্বের পক্ষে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এক সাবেক মন্ত্রীর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় এবং জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রায় আধা ঘন্টা গোপন বৈঠক করেন সার্জিও গোর। খেয়াল করুন, খলিলের সঙ্গে বৈঠক করলেন 20 মিনিট, আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন 1 ঘন্টা।
জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করলেন আধা ঘন্টা। এখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা। তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ঢাকা প্রত্যাবর্তন নিয়েই নিজের প্রথম সফরে এই সুচতুর দৈত্য সেরে গেলেন ট্রাম্পের বিশেষদূত? সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্জিও গোর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত বৈঠকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নাকি স্থিতিশীলতা ফিরে এসেছে, আর এর ইতিবাচক ইঙ্গিত হিসেবে বাংলাদেশ নিয়ে নিজেদের ট্রাভেল অ্যাডভাইজারি সংশোধন করেছে ওয়াশিংটন, যা মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বড় বার্তা। পাশাপাশি আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন বলেও জানানো হয়। তবে একই সাথে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং রোহিঙ্গাদের ত্রাণের অর্ধেকের বেশি অর্থ যে আমেরিকা যোগাচ্ছে, তারেক রহমানকে সে কথাটিও চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিতে ভুল করেননি গোর। কূটনৈতিক এই নাটকের গতি কেবল ঢাকাতেই থেমে থাকেনি। শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সার্জিও গোর, এবং শনিবার গোর ঢাকা ত্যাগ করার আগেই ত্রিবেদী দিল্লি উড়ে যান। ত্রিবেদী গেছেন শুক্রবারে রাতে। তবে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সাথে সার্জিও গোরের এই বৈঠকের কঠোর সমালোচনায় সরব হয়েছেন জামাতে ইসলামের আমির তথা সংসদে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তারা তো ভারতে বসেই কথা বলতে পারেন, গোর তো ভারতেরও রাষ্ট্রদূত। এদেশে এসে কোনো বিশেষ দেশের কূটনীতিকের সঙ্গে আলোচনায় বসাটা কাম্য নয়। শফিকুর রহমান আরও যোগ করেন, আসলে আমরা সব কিছুকে ষড়যন্ত্র বলতে চাই না, আবার ষড়যন্ত্র যে নাই এটাও বলতে চায় না। খেয়াল করুন, জামাতের সাথে বৈঠক হয়নি, এনসিপির সাথে বৈঠক হয়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে মাত্র আধা ঘন্টা, খলিলের সঙ্গে বৈঠক হয়েছে 20 মিনিট, আওয়ামী লীগের সঙ্গে 1 ঘন্টা বেশি সময়। দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার, তার সঙ্গে 1 ঘন্টা বৈঠক হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে আধা ঘন্টা বৈঠক হয়েছে। এবং এই যে জামাতের যে আমিরের যে অস্বস্তি, জামাতের এই আমিরের এই চরম অস্বস্তি কিন্তু অহেতুক নয়। একটু গভীরভাবে কিছু বিষয় খেয়াল করুন। আপনি সাম্প্রতিক সময়ে জামাতের অবস্থা খেয়াল করুন, জামাতের অভ্যন্তরীণ কোন্দল, জামাতের এই কথাগুলো আগেও বলেছে, আবারও বলছি, জামাতের মাস্তানি করতে গিয়ে জামাত এমপির মেয়ে মাস্তানি করতে গিয়ে যশোরে কয়েকদিন আগে তুমুল হামলার শিকার হয়েছেন। সাতক্ষীরায় এক এমপি ধরা খেয়েছেন কেলেঙ্কারি করতে গিয়ে, নারী কেলেঙ্কারি করতে গিয়ে। এদিকে এনসিপি সারা দেশে মার খাচ্ছে। এই আলামতগুলা কি নির্দেশ করে? জামাত এনসিপির কি অস্তিত্ব থাকছে? আন্তর্জাতিকভাবে জামাত এনসিপির অস্তিত্ব বিলীন হবার পথে। একই সাথে আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ডক্টর ইউনূসকে দিয়ে যা করার করে ফেলেছে, করার পরে ডক্টর ইউনূসকে কিন্তু ওয়াশিংটন ইতিমধ্যে ছুড়ে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া হলো না, ডক্টর ইউনূসের বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আরোহণ করার সেই স্বপ্নটাও দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। গোরের আসবার আগে দিয়ে 2-1 দিন বেশ তৎপরতা চলেছে ইউনূসপন্থীদের মধ্যে। ইউনূসপন্থী যেসব সুশীল আছে তারা নানাভাবে ইউনূসের পক্ষে কথা বলছিল, বাংলাদেশের গণমাধ্যমে ফরমাইশে রিপোর্ট করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ দিয়ে বলা হচ্ছিল ইউনূসের পক্ষে নানান কথা, কিন্তু সব স্বপ্ন ভেস্তে যাচ্ছে, ভেস্তে যেতে বসেছে। আর এবার আন্তর্জাতিক বিশ্ব ত্যাগ করছে জামাত ও হিজবুত তাহরিদের মতো গোষ্ঠীগুলোকে। অন্যদিকে শেখ হাসিনাও কিন্তু তার সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারেই মার্কিনীদের বিরুদ্ধে কোনো টু শব্দটা করেননি। খুব সহজ কথায় বলতে গেলে বলতে হবে যে আমেরিকা চাইছে ভারত ও বাংলাদেশ এক হয়ে দক্ষিণ এশিয়ায় মার্কিন ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করুক। তবে তারেক সরকারকে কাজ করতে হবে আমেরিকার কাছে সম্পূর্ণ নজ্জানু হয়ে, তবে পাকিস্তান হয়ে নয়, বরং ভারতকে সাথে নিয়ে। আপনি ছোট্ট একটা বিষয় খেয়াল করুন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন দূতের এখানে বৈঠক করতে হবে কেন? এটা একটা শো অফ করা, এটা একটা দেখানো
যে বাংলাদেশ, গতকালকের ভিডিওতে আমি বলেছি, আজকেও বলছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখতে চায় ভারতকে দিয়ে, ভারতের চোখ দিয়ে, যার কারণে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এসেও ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক করতে ছাড়ছেন না। আর এই মার্কিন ভারত বলয়ের নতুন নকশায় পাকপন্থী জামাত, হেফাজত কিংবা চরমপন্থী মোল্লা মিলিটারির কোনো স্থান নেই। এবং বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির, গত 2 বছর ধরে ভারত বিরোধী জিগির, এই জিগিরেরও কোনো স্থান যে নেই, এটি সার্জিও গোরের সফরের মাধ্যমে এটি প্রমাণিত হলো। কারণ এই পন্থীদের সাথে কারো সাথে কোথাও কোনো বৈঠক কিন্তু হয়নি। সুতরাং সার্জিও গোরের এই সফর কেবল একটি সাধারণ রাজনৈতিক সফর ছিল না, বরং এটি ছিল দক্ষিণ এশিয়ায় নতুন এক শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার তৈরির সুস্পষ্ট সংকেত। এখানে চীনের প্রভাবও বিস্তার করাও কঠিন হবে, বিশেষ করে ভারত। আমি আগেও বললাম যে এই জায়গাটা, এই ভূখণ্ডটা ভারতের চোখ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে। এবং ভারতের সাথে এখনো ধরেন বাণিজ্যিক বিষয় নিয়ে নানা রকম দেশের মধ্যে বিবাদ থাকতে পারে, বা 2 দেশ এক জায়গায় আসতে পারছে না, বাণিজ্য চুক্তি হচ্ছে না, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এক জায়গায়, এবং এক জায়গার প্রতিফলন সার্জিও গোরের সফরের প্রতি পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে। সরকার কিন্তু, আপনি খেয়াল করে দেখবেন যে ক্ষুব্ধ। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে কি বলেছেন, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুধু না 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 না, তাকে যাহাই জিজ্ঞেস করা হয় তাহাই তিনি না বলেছেন, এবং অত্যন্ত বিরক্তি ভাব তার মধ্যে ফুটে উঠেছে। এবং এই আলাপের শেষে আরেকটি খবর দিয়ে আলাপটা শেষ করতে চাই। আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেননি বিমস্টেক পদাধিকার বলে বাংলাদেশের সরকার প্রধান, বিমস্টেক প্রেসিডেন্ট। এই মুহূর্তে ইউনূসের আমলেই, ওই যে গত বছর ব্যাংককে যে বিমস্টেক শীর্ষ সম্মেলন হয়েছিল, তারপর থেকে বাংলাদেশ এটির সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। স্বাভাবিকভাবে সরকার প্রধান পদাধিকার বলে তারেক রহমান এখন বিমস্টেক প্রধান হিসেবে বা বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং মজার বিষয় হলো যে আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিতে যাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেননি, তবে ঘোষণা করবেন। এবং এই যোগদানটা শুধু ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদান নয়, এর পেছনে আরো নানা রকম ভূ রাজনৈতিক বিষয় আছে, যেমন আওয়ামী লীগ ফেরা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ফেরা, তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং বাংলাদেশ এবং ভারতের 2 দেশের নানান স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আছে, গঙ্গার পানি চুক্তি থেকে শুরু করে আরো অনেক বিষয়। এগুলো সবই ইতিবাচক ধারায় ফেরার একটি জায়গা। অর্থাৎ তারেক রহমানকে চলতে হবে মার্কিন প্রেসক্রিপশনে, মার্কিন নির্দেশনায়, এবং ভারতের সাথে ভারতপন্থী হয়ে চলতে হবে। তারেক রহমান চীনে যাচ্ছেন, তারেক রহমান তুরস্ককে নিয়ে চলছেন, তারেক রহমান পাকিস্তানকে নিয়ে চলছেন, এগুলো বাদ দিতে হবে। এই সব কিছুর প্রেক্ষাপট এটাই বলছে। এবং শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে, এটির আলামত একদম সুস্পষ্ট হয়ে আছে। এবং এর প্রধান কারিগর মোদি কূটনীতি এর পেছনে এক বিরাট ভূমিকা পালন করেছে। এবং আমাদের আওয়ামী লীগ প্রধান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান এবং তার যে কূটনৈতিক ক্যারিশমা, এটি আরেকবার প্রমাণিত হলো। এই যে গত 2 বছর খুব হিসেব করে তিনি কথাবার্তায় সবকিছুতে হিসেব করে কথাবার্তা বলেন। তার পতন ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কিন্তু কোনো কটূক্তি করেন না। এগুলোই তার কূটনৈতিক দূরদর্শিতার এক নিদর্শন। কাজেই আওয়ামী লীগ ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র, সেটি মনে হচ্ছে সার্বিক অবস্থা বিবেচনায়।